রত্না দেবী তার দুই ছেলে রাজ এবং রোহানকে নিয়ে শহরের একটা বড় অ্যাপার্টমেন্টে বসবাস করে। তার দুই ছেলে খুব বড় ধরনের চাকরি করায় তাদের টাকা পয়সার কোনো অভাব ছিল না। এভাবেই স্বাচ্ছন্দ্যে তাদের ভালো মতোই দিন কাটছিল। কিন্তু এক সময় রত্না দেবী তার দুই ছেলের বিয়ে দেওয়ার জন্য পাগল হয়ে ওঠে এবং সে তার দুই ছেলের জন্য সম্বন্ধ খুঁজতে শুরু করে। আমি আমার দুই ছেলের বিয়ে দুই ঘরোয়া মেয়ে দেখেই দেব। আমাদের টাকা পয়সার তো কোনো অভাব নেই, তাই আমি চাই শুধুমাত্র আমার দুই বৌমা যাতে সংসারী হয়। এই কথা শুনে রত্না দেবীর দুই ছেলে ভীষণ রেগে যায়। তারা তার মায়ের মুখের উপরে বলে ওঠে, মা, এখনকার দিনের কোনো মেয়ে কিন্তু সংসারী হয় না, আর আমাদের টাকা পয়সার অভাব নেই তো কি হয়েছে, আমাদের বউ চাকরি করবে। হ্যাঁ মা, দাদা ঠিকই বলেছে, এখন কোনো মেয়ে বাড়িতে শুধু শুধু বসে রান্না বান্না করে না, তারা অফিসে যায়, পার্টি করে এবং সংসারের কাজও কোনো রকমে করে নাই, তাই আমাদের দুই বউ সেই রকম হবে। হ্যাঁ হ্যাঁ, তোরা তোদের দুই মডার্ন বউকে নিয়ে উদ্যম নৃত্য করে বেড়াবি, আর আমি ঘরে বসে বসে পচে মরবো, এটাই তো চাস? আমি কিন্তু এটা হতে দেব না। আমার দুই বৌমাকে আমি নিজে বেছে নিয়ে আসবো। এভাবেই প্রায় বেশ কিছুদিন কাটে। রত্না দেবী বিলাসপুর গ্রামের দুই মেয়ে ললিতা এবং তমসার সঙ্গে নিজের দুই ছেলের বিয়ে ঠিক করে দেয়। রাজ এবং রোহান কিছুতেই দুই গরিব মেয়েকে বিয়ে করতে চায় না, কিন্তু তারা তাদের মায়ের কথা শুনে বাধ্য হয়ে দুই গরিব মেয়েকে বিয়ে করে। বিয়ের পর, বৌমা, আজকে আমি তোমাদেরকে রান্না করে খাওয়াবো। প্রত্যেক বাড়িতে বিয়ের পর নতুন বৌমারা রান্না করে, কিন্তু এবার উল্টোটা হবে। আজকে শাশুড়ি মা দুই বৌমাকে রান্না করে খাওয়াবে। আমার রান্না হয়ে গেলে আজকে সবাই একসাথে বসে খাবো। এই কথা শুনে ললিতা এবং তমসা ভীষণ পরিমাণে খুশি হয়। তাদের শাশুড়ি মা রান্নাঘরে গিয়ে নানান ধরনের বড়লোকি খাবার রান্না করা শুরু করে দেয়। রত্না দেবী তার দুই নতুন বৌমার জন্য মটন বিরিয়ানি, চিকেন কাবাব, ভেটকি পাতুরি, পাবদা মাছের ফ্রাই, পোলাও, মটন কষা, ফিশ ফ্রাই এবং গলদা চিংড়ির মালাইকারি রান্না করে। শেষ পাতে খাওয়ার জন্য সে বেকড সন্দেশও তৈরি করে ফেলে। এত ধরনের খাবারের গন্ধ দুই বৌমার নাকে আসতেই তারা খিদের চোটে পাগল হয়ে যায়। শাশুড়ি মা সব ধরনের খাবার টেবিলে একে একে সাজিয়ে দেয়। ললিতা এবং তমসা কোনোদিনও এত খাবার একসঙ্গে নিজের চোখে দেখেনি। মা, আপনি কি শুধু আমাদের 5 জনের জন্য এত রান্না করেছেন, নাকি আমাদের বাড়িতে আজকে আরো কারোর নিমন্ত্রণ আছে? এত ধরনের খাবার একা আমাদের 5 জনের পক্ষে তো খাওয়া সম্ভব নয়। আমি তো এত খাবার কখনো নিজের চোখেই দেখিনি। টিভিতে যখন সিরিয়াল হতো তখন মায়ের সঙ্গে বসে দেখতাম যে বড় লোকেরা এত এত খাবার খায়। আজকে যে আমি এত খাবার খেতে পারবো সেটা স্বপ্নেও ভাবতে পারিনি। এই খাবারে আমাদের সারা গ্রামের লোকের 1 মাসের পেট ভরে যাবে। এই কথা শুনে রত্না দেবী হেসে ওঠে। সে নিজের দুই বৌমার সরলতা দেখে ভীষণ পরিমাণে খুশি হয়, কিন্তু তার দুই ছেলে তাদের দুই বউয়ের এরকম অশিক্ষিতদের মতো কথাবার্তা মেনে নিতে পারে না। সকলেই খাবার খাওয়া শুরু করে। ললিতা এবং তমসা সব খাবার খাওয়ার পদ্ধতি ভালো করে জানে না। তারা জানতো না যে কলা পাতা থেকে ভেটকি মাছের পাতুরি বের করে পাতুরি খেতে হয়, কিংবা গলদা চিংড়ির মালাইকারিতে চিংড়ি মাছের খোসা ছাড়িয়ে এবং তার মধ্যে থেকে কাঠি বের করে চিংড়ি মাছ খেতে হয়। তারা দুজনে কলা পাতা সমেত ভেটকি মাছ খায় এবং সেই সঙ্গে খোসা ও কাঠি সমেত চিংড়ি মাছ খেতে শুরু করে। এই যে তোমরা দুজনে কি করছো? তোমরা কি বড় লোকদের খাবার খেতে জানো নাকি? এরকম গরুর মতো কলা পাতা দিয়ে মাছ খেয়ে নিচ্ছ? তোমরা তো কিছুই জানো না। আরে দাদা, ওরা কি করে জানবে? বাপের জন্মে তো চোখেই দেখেনি সব খাবার, তাই খাবারের পদ্ধতিও জানে না। দেখছো না কেমন কাঠি খোসা সমেত চিংড়ি মাছ খেয়ে নিচ্ছে। তোমরা এরকম করে বলছো কেন গো? ছোটবেলা থেকে আমাদের বাবা মা আমাদেরকে শিখিয়েছে কখনো কোনো খাবার জিনিস নষ্ট করতে নেই। আর এই কলা পাতা তো খাবারেরই একটা অংশ, তাই আমরা কলা পাতা খেয়ে নিচ্ছি। যদি কলা পাতাটা ফেলে দিই তাহলে তো নষ্ট করা হবে। আর এই কাঠি দেওয়ার ফলে চিংড়ি মাছটা কিরকম সোজা হয়ে দাঁড়িয়ে আছে, তাই আমি কাঠিটা কেন ছাড়বো? চিংড়ি মাছের তো কোমরটা ভেঙে যাবে। চিংড়ি মাছের গায়ের থেকে যদি খোসা ছাড়িয়ে নিই তাহলে চিংড়ি মাছ লজ্জা পাবে না, তাই আমি এই কাঠি আর খোসা দিয়ে চিংড়ি মাছ খাবো। এ কি, তুমি কি করলে? চিংড়ি মাছের গায়ের খোসা ছাড়ালে চিংড়ি মাছ ভাজা পেয়ে যাবে নাকি? তুমি পাগল না ছাগল? হাই হাই হাই, এদের নিয়ে কোনো বড় রেস্টুরেন্টে খেতেই যাওয়া যাবে না। মান সম্মান পুরো ধুলোয় মিশিয়ে দেবে একেবারে। হ্যাঁ তো ঠিক কথাই তো বলেছে। তোমার যদি জামা খুলে তোমার গায়ে কেউ কামড়ে দেয় তাহলে তোমার লজ্জা লাগবে না? তাই সেই কারণেই আমরা চিংড়ি মাছের গায়ের খোসাও ছাড়াইনি। আচ্ছা তোরা এবার চুপ কর। ওরা খাবার খেতে জানে না, কিন্তু ওদেরকে তো শিখিয়ে পড়িয়ে নিতে হবে। আমার বিয়ের আগেও আমি এসব বড়লোকি খাবার কোনোদিনও খেতে শিখিনি। সবসময় ভাত চাল খেয়ে দিন কাটাতাম, কিন্তু বিয়ের পর তোদের বাবা আমাকে সব শিখিয়ে দিয়েছে।
তাই তোদেরও কর্তব্য তোদের নিজের নিজের বউদের ভালো করে সব শিখিয়ে পড়িয়ে নেওয়ার। দুই ছেলে তাদের মায়ের কথার কোনো পাত্তা না দিয়ে কোনো মতে খাবার খেয়ে টেবিল থেকে উঠে যায়। কিন্তু ললিতা এবং তমসা কোনো খাবারই নষ্ট করে না। তাদের শাশুড়ি মা তাদেরকে আস্তে আস্তে খাওয়া শিখিয়ে দিলে তারা দুই বৌমা মিলে খাবার খেয়ে নেয়। এভাবেই বেশ কিছুদিন কাটে। দুই ছেলে সবসময় বাড়িতে বড়লোকেদের মতো বাইরের খাবার নিয়ে আসতে শুরু করে। রাজ, রেহান এবং তাদের মা সমস্ত খাবার খেতে পারলেও দুই বৌমা কিছুতেই ওরকম খাবার খেতে পারে না। দূর, আমার কিছু ভালো লাগে না। কি সব খায় এরা, মাংস দিয়ে ভাগাড়, কি সব পাউরুটির মতো জিনিস, আমি ওসব খেতে পারবো না। বিয়ের আগে কি সুন্দর মায়ের হাতের মাছের ঝোল আর ভাত খেতাম, ওইসব দিনের কথা ভীষণ মনে পড়ছে। দিদি, ওটা মাংস দিয়ে ভাগাড় নয় গো, বাগাড়। আমার বর বলছিল যে আমি নাকি ঠিক করে উচ্চারণও করতে পারি না, তাই ওটাকে বাগাড় না 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 বার্গার বার্গার বলে। আমার তো এসব কিছু খেতে ভালো লাগে না। তাদের কথা শুনে রত্না দেবী তাদের কাছে আসে। ভালো লাগছে না বললে তো হবে না, তোমরা এখন দুজনে বড়লোক বাড়ির বৌমা, তাই তোমাদেরকে এই বাড়ির খাবারের সঙ্গে মানিয়ে নিতে হবে। তোমরা একসময় মাছের ঝোল ভাত খেয়ে এসেছো বলে এখনো মাছের ঝোল ভাত খাবে তার কোনো মানে নেই, তাই ধীরে ধীরে এই সমস্ত খাবারের সঙ্গে তোমরা মানিয়ে নাও। এই বলে রত্না দেবী সেখান থেকে চলে যায়। দুই বৌমা কোনো রকমে বড়লোকি খাবার খেয়ে দিন কাটাতে থাকে। রাজ এবং রেহান সাদামাটা খাবার একেবারে পছন্দ করে না বলে ললিতা ও তমসাকে তাদের শাশুড়ি মা রান্না করতে দেয় না। একদিন রাজ এবং রেহান তাড়াতাড়ি অফিস থেকে ফিরে আসে। মা, ও মা, আমি আর ভাই একটা বড় রেস্টুরেন্ট থেকে আজকে তোমাদের জন্য মিক্স চাউমিন আর ফ্রেঞ্চ ফ্রাই উইথ মিয়োনিজ নিয়ে এসেছি। তুমি তাড়াতাড়ি এই সমস্ত খাবার খেয়ে নাও, আমার আর রোহানের ভীষণ খিদে পেয়েছে। আমার এখন অনেক কাজ আছে, আমি পারবো না। আমি বৌমাদেরকে বলছি, ওরা খাবার বেড়ে দেবে। এই বলে রত্না দেবী নিজের কাজ করতে লেগে পড়ে। সে তার দুই বৌমাকে নিজেদের বড়দের জন্য খাবার দিতে বলে। প্রায় বেশ কিছুক্ষণ কেটে যায়। রাজ এবং রেহান ফ্রেশ হয়ে টেবিলে খেতে বসে পড়ে, কিন্তু তাদের বউয়েরা তাদেরকে কোনো খাবার এনে দেয় না। আরে তোমরা দুজন সেই কখন থেকে কি কুটুর কুটুর করছো বলো তো? বলছে খিদে পেয়েছে, এদের তো কোনো হেলদোলই নেই। আমাদের আর ভালো লাগছে না। এই দুটো অশিক্ষিত গেঁয়ো একেবারে জ্বালিয়ে খাচ্ছে। রেস্টুরেন্টের খাবার তো কখনো চোখে দেখেনি, তাই মনে হয় চোখ দিয়েই গিলে খাচ্ছে খাবারগুলো। আমাদের আর খাবারগুলো দেওয়ার সময় হচ্ছে না। আর 1 মিনিট দেখবো, যদি খেতে না দেয় তাহলে টেবিল থেকে উঠে যাবো বলে দিলাম। ললিতা এবং তমসা রান্নাঘর থেকে বেরিয়ে আসে, কিন্তু তাদের হাতে কোনো খাবার থাকে না। তাদের দুই বর মিক্স চাউমিন, ফ্রেঞ্চ ফ্রাই এবং মেয়োনিজের কথা জিজ্ঞাসা করলে তারা বলে যে দোকান থেকে টাকা দিয়ে ওসব কি আজেবাজে খাবার কিনে এনেছো? ওগুলো মানুষে খায় নাকি? কতগুলো মরা কেঁচোর মতো জিনিস মাংস দিয়ে ভেজে দিয়েছে, আমি ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দিয়েছি। টাকা দিয়ে মরা কেঁচো খেতে যাবে কেন? আর ওই আলু ভাজাগুলো কি ধরনের আলু ভাজা? ওর উপরে সাদা সাদা কি সব কাকের গুয়ের মতো পড়েছিল। যত সব নষ্ট খাবার দাবার দোকান থেকে কিনে এনেছো। তোমরা যদি এসব পচা খাবার খাও তাহলে তো তোমাদের শরীর খারাপ করবে। এসব কথা শুনে রাজ ও রেহান তাদের উপর ভীষণ পরিমাণে রেগে যায়। আরে মরণ দশা, এগুলো কেঁচো না, এগুলো চাউমিন আর ফ্রেঞ্চ ফ্রাই। আর এর উপর এই সাদা সাদা মিয়োনিজ আর চিজ দেওয়া আছে। আর ওইগুলো করে কাকের গু ভেবে বসে আছে। কত টাকা দিয়ে সব খাবার কিনে আনলাম, আর এই অশিক্ষিতগুলো সব ভুল করে ফেলে দিল। এই বলে তারা তাদের বউকে খুবই বকাবকি করে এবং অপমানও করে। তারা তাদের মাকে সব কথা বললে তাদের শাশুড়ি মাও এবার দুই বৌমাকে ভীষণ পরিমাণে বকা দেয়। ললিতা এবং তমসা ভীষণ অপমান বোধ করে, কিন্তু তারা কখনো নিজেদেরকে বড়লোকি খাবারের সঙ্গে খাপ খাইয়ে নিতে পারে না। বৌমা, আমি তোমাদের দুজনকেই বলছি, আজকে আমি আমার অ্যাপার্টমেন্টের সব বান্ধবীদের আমার বাড়িতে রাতের ডিনারের জন্য ইনভাইট করেছি। ওরা সবাই আজকে আমাদের বাড়িতে খেতে আসবে। আর তোমরা তো জানোই আমার সব বান্ধবীরা অনেক বড় লোক, তাই আজকে ওনাদের জন্য সব বড় লোকেদের রান্না তোমাদের দুজনকে মিলেই ব্যবস্থা করতে হবে। কিন্তু মা, আমরা তো বড় লোকেদের রান্না করতে জানি না, তাহলে কি করে আমরা ব্যবস্থা করব? ওরা যদি খেতে না পারে তাহলে তো আপনারই অপমান হবে। আমরা তো অর্ধেক খাবারের নামই জানি না, রান্না করে তো দূরের কথা। আর আপনাকে যখন বলেছি আমাদেরকে শিখিয়ে দিতে, আমরা যদি রান্না করতে না পারি আর আপনার ছেলেরা যদি রেগে যায়, সেই ভয়ে আপনি আমাদের রান্নাও শেখাননি। দেখো, আমি অত শত বুঝি না, তোমাদেরকে আমার ফোনটা দিয়ে দিলাম। ইউটিউব থেকে মিক্স পোলাও, মিক্স ভেজ, মটন কষা রান্না করা শিখে নাও। তারপর ভিডিও দেখে দেখে ভালো করে রান্না করে ফেলো, তাহলে সব সমস্যার সমাধান হয়ে যাবে। এই বলে রত্না দেবী তাদের হাতে ফোন ধরিয়ে দিয়ে চলে যায়। তারা কোনো মতে ইউটিউব খুলে সমস্ত রান্না দেখে।
এবং দুই বৌমা মিলে শাশুড়ি মায়ের কথা মতো বিভিন্ন রকমের বড়লোকি ডিশ রান্না করে ফেলে। রত্না দেবীর বান্ধবীরা সন্ধ্যা হতে না হতেই তাদের বাড়িতে চলে আসে। তারা সকলে মিলে অনেক অনেক গল্প করে। রাত্রিবেলা খাবার খাওয়ার সময় হলে ললিতা এবং তমসা দুজনে মিলে সমস্ত ধরনের খাবার তাদের সামনে সাজিয়ে দেয়। রত্না দেবী এবং তার দুই ছেলে তাদের দুজনের রান্না দেখে খুবই খুশি হয়ে যায়। বা রত্না, তোমার দুই বৌমা তো ভালোই রান্না করেছে, দেখতে তো খারাপ লাগছে না, কিন্তু এবার খেয়ে দেখি রান্নার স্বাদ কেমন হয়েছে। এই বলে তারা সকলে মিলে খাওয়া শুরু করে দেয়। সকলেরই খাবারের স্বাদ খুব একটা পছন্দ হয় না, সেই সাথে লীলা দেবীরও কিছুতেই খাবারগুলো পছন্দ হয় না। তারা নাক মুখ বিকৃত করতে শুরু করে দেয়। বলে না, দেখতে মাকাল ফল কাজে নাহি লাগে, রান্নাগুলো ঠিক সেরকমই অবস্থা হয়েছে। দেখতে ভালো লাগলেও একটা খাবারেরও স্বাদ ভালো হয়নি। ইস কি বাজে খেতে। সকলে খাবার টেবিল থেকে উঠে যেতে শুরু করে। রত্না দেবী এবং তার দুই ছেলে তাদেরকে বললেও তারা আর কিছুতেই খেতে বসে না। আমরা বুঝতে পারছি খাবারগুলো হয়তো সেরকম স্বাদযুক্ত হয়নি, কিন্তু খাবার এভাবে নষ্ট করবেন না। আমরা জীবনে প্রথমবার এরকম বড়লোকি খাবার রান্না করেছি, তাই হয়তো একটু সমস্যা হয়েছে, কিন্তু আপনাদের তো অনেক টাকা, আপনারা এরকম খাবার আগেও খেয়েছেন, পরেও খেতে পারবেন, তাই বলে এই খাবারগুলো নষ্ট করবেন না। আমরা বরাবরই মাছের ঝোল, ডাল, কচু শাক, শাক ভাজা, কচুরলতি, মুড়ি ঘন্ট, মাছের মাথা দিয়ে ডাল দিয়ে ভাত খেয়ে এসেছি। আজকে প্রথমবার এরকম ধরনের রান্না করলাম, দয়া করে খেয়ে নিন, এত খাবার নষ্ট করবেন না। কত গরিব মানুষ আছে যারা একবেলা খেতে পায় না, যদি খেতে না পারেন খাবারগুলো তাদেরকে তো দিয়ে দেওয়া উচিত। এসব কথা শুনে সকলের চোখে জল চলে আসে। তারা কেউই আর অন্যের একটা দানাও নষ্ট করে না। তারা ললিতা ও তমসার রান্না করা সমস্ত খাবার ভালো করে খেয়ে নেয়। শোনো বৌমা, তোমাদের মুখে ডাল ভাতের কথা শুনে আমাদের খুব ভালো লাগলো। আমরা চাই তোমরা দুজনে আজকে আমাদের ডাল ভাত, কচুরলতি রান্না করে খাওয়াও। বড়লোকি খাবার খেতে খেতে এসব খাবারের কথা ভুলেই গেছি। সকলেই ললিতা ও তমসার উপর খুশি হয়েছে দেখে রত্না দেবী ও তার দুই ছেলে ভীষণ পরিমাণে খুশি হয়। আমাকে রোহানকে তোমরা ক্ষমা করে দাও, আমরা তোমাদের অনেক অপমান করেছি, ভুল হয়ে গেছে আমাদের। এইভাবে ললিতা ও তমসা সকলকে ডাল ভাত এবং কচুর লতি রান্না করে খাওয়ায়। সকলে একসঙ্গে খাবার খায়। ধীরে ধীরে ইউটিউব দেখে দুই বৌমা মিলে বড়লোকি রান্না করা শিখে যায়। তারা এভাবেই সকলের সঙ্গে সুখে শান্তিতে দিন কাটাতে থাকে। রুমি তার 10 বছরের বাচ্চা মেয়ে পিঙ্কির সঙ্গে বাস করত। রুমি ভীষণই রাগী প্রকৃতির মহিলা ছিল। স্বামী মারা যাওয়ার পর থেকে তার জীবনে অনেক রকমের পরিবর্তন এসেছিল। পিঙ্কির যখন বয়স মাত্র 3 বছর ছিল, তখনই এক গাড়ি দুর্ঘটনায় রুমির স্বামী আকাশ মারা যায়। আকাশের একটা বিশাল বড় জামা কাপড়ের দোকান ছিল। আকাশ মারা যাওয়ার পরেই রুমি সেই দোকানের দায়িত্ব সামলে আসছে। অনেকগুলো বছর একা একা থাকার ফলে সে খুবই বদমেজাজি হয়ে যায়। সারাদিন সে দোকানে ব্যস্ত থাকায় সে তার মেয়ের ঠিকমতো দেখাশোনা করতে পারত না। তাই তার বাড়িতে সবসময় একটা কাজের মেয়ের প্রয়োজন থাকতো। এই যে কাকিমা, আমি আপনাকে বলেছিলাম না একটা কাজের মেয়ে দেখতে, আপনি দেখেছেন কাউকে? মেয়েটাকে একা একা বাড়িতে রেখে দোকানে থাকি তো বড্ড চিন্তা হয়। আমি অনেক চেষ্টা করেছি তোমার বাড়ির জন্য একটা কাজের মেয়ে খোঁজার, কিন্তু সত্যি কথা বলতে তোমার বাড়িতে কেউ কাজ করতেই চাইছে না। সবাই বলছে তুমি খুব খিটির খিটির করো, সেই জন্য তোমার বাড়িতে কেউ কাজ করবে না। তো আপনাকে দায়িত্ব দেওয়াটাই আমার ভুল হয়েছে। আর মাত্র 1 সপ্তাহ পরে ঈদ, আপনি তো জানেন ঈদের দিন আমার বাড়িতে কত বড় পার্টির আয়োজন করা হয়। এখন থেকে যদি একটা কাজের মেয়ে না খুঁজি তাহলে তো আমি খুবই সমস্যায় পড়ব। থাক, আপনাকে এসব বলাই বেকার। আজকালকার যুগে কেউ কারোর ভালো চায় না। এই বলে রুমি সেখান থেকে চলে যায়। প্রত্যেক বছর ঈদের দিন রুমি তার বাড়িতে বিশাল বড় এক পার্টির আয়োজন করত। সেই ঈদের পার্টির জন্যই সে কাজের মেয়ের সন্ধান করতে থাকে। একদিন হঠাৎ করে তার বাড়িতে পিয়ালি নামে একজন মহিলা আসে। আমার নাম পিয়ালি, শুনেছি নাকি আপনার কাজের মেয়ের প্রয়োজন। দয়া করে আমাকে কাজটা দেবেন দিদি, আমার কাজের খুব প্রয়োজন। সামনে ঈদ, বুঝতেই তো পারছেন এখন সবারই টাকার দরকার। ঠিক আছে ঠিক আছে, প্রথমত আমাকে দিদি বলা বন্ধ করো। আমি আলতু ফালতু যার তার সঙ্গে আত্মীয়তা পাতাতে পছন্দ করি না। ওকে, আমাকে ম্যাডাম বলে ডাকবে।
আচ্ছা তার আগে বলো, আগে তুমি কোথায় কাজ করতে? আমি আগে কোথাও কাজ করতাম না ম্যাডাম, কখনো কাজ করার প্রয়োজন পড়েনি। আমার স্বামী কয়েকদিন আগেই মারা গেছে। ঘর সংসার চালানোর জন্য এখন আমার অনেক টাকার দরকার। আরে বাবা ঠিক আছে, দেখ আমি প্রথম দিন একটা কথা বলে দিচ্ছি, আমার কিন্তু ফালতু কথা পছন্দ নয়। তোর কাজগুলো আমি বলে দিচ্ছি, ভালো করে বুঝে নে। ঘরের সমস্ত কাজ করবি, রান্না বান্না করবি, আর তার চেয়ে বড় দায়িত্ব হলো আমার মেয়ের দেখাশোনা করতে হবে। আমার মেয়েকে স্কুলে নিয়ে যাওয়া, স্কুল থেকে নিয়ে আসা সবই কিন্তু তোকেই সামলাতে হবে। তুই পারবি তো? হ্যাঁ ম্যাডাম, আমি পারবো। আপনি যা বলবেন আমি তাই করব। আমার যে এই কাজটার ভীষণ দরকার। আচ্ছা শোন, আমি কিন্তু যাকে তাকে কাজে রাখি না। 4-5 দিন পরে ঈদ, ঈদের দিন আমার বাড়িতে অনেক বড় পার্টি হবে। সেই পার্টির দিন তুই যদি ঠিকঠাক মতো কাজ করতে পারিস, আর এই 4-5 দিনে তুই যদি আমার মেয়ের ভালো মতো খেয়াল রাখতে পারিস, তাহলেই আমি তোকে পার্মানেন্টলি আমাদের বাড়িতে কাজ দেব। না হলে তোকে এখান থেকে তাড়াতে আমার 2 মিনিটও সময় লাগবে না। রুমির কথা শুনে পিয়ালি খুবই ভয় পেয়ে যায়। পিয়ালি মনে মনে ভাবে তাকে সমস্ত কাজ ঠিকঠাক ভাবে করতেই হবে, না হলে হয়তো তাকে কাজ থেকে তাড়িয়ে দেওয়া হবে। পিয়ালি তার স্বামী রাকেশ এবং তার 2 ছেলে মেয়ে বুলটি এবং বল্টুকে নিয়ে বাস করত। রাকেশ রাজমিস্ত্রির কাজ করে সংসার চালাতো। রাকেশ যখন ঠিকঠাক ভাবে কাজ করতে পারত, তখন তাদের সংসার বেশ ভালো মতোই চলে যেত। কিন্তু যখনই তার হাতে কাজ থাকতো না, তাদের সংসারের অবস্থা নাজেহাল হয়ে পড়ত। দুর্ভাগ্যবশত প্রত্যেক বছর ঈদের সময়তেই তাদের জীবনে যত দুঃখ দুর্দশা নেমে আসতো। এরকম প্রচন্ড গরম পড়েছে, এই গরমের মধ্যে মানুষ বাইরে বেরোতেই পারছে না। এত গরমের মধ্যে রাজমিস্ত্রির কাজ করে খুবই কষ্টকর গো গিন্নি, কাজ করতে খুবই কষ্ট হয়। হ্যাঁ গো, আমি ভালো মতোই বুঝতে পারছি। এত গরমের মধ্যে মাথায় করে ইট বালি পাথর বহন করা খুব কঠিন কাজ। তুমি তো আবার রোজা রেখে কাজ করো। আমি বলছি কি, এই কটা দিন আর রোজা করতে হবে না, আর না হলে তুমি অন্য কোনো কাজ দেখো। না না, এই রোজার সময় এখন অন্য কি কাজ পাবো বলো তো? আর এতদিন ধরে কাজ করলাম, এখনো পর্যন্ত টাকাই তো পেলাম না। হঠাৎ করে কাজে যাওয়া যদি বন্ধ করে দিই, মালিক তো একটা টাকাও দেবে না। আর কয়েকদিন পরেই তো ঈদ, ছেলে মেয়েদের জন্য জামা কাপড়ও তো কিনতে হবে। ঈদের দিন ভালো মন্দ রান্না করারও তো টাকা দরকার, কোথায় পাবো সেগুলো বলো? হ্যাঁ, ওরা দুজনেই তো সবসময় জামা কাপড়ের জন্য মাথা খারাপ করে দিচ্ছে। শুধু বলছে আমার বন্ধুদের সবার জামা কাপড় কেনা হয়ে গেছে, আমাদের কেন কেনা হলো না। আচ্ছা ছাড়ো এখন এসব, তুমি সাবধানে কাজ করো কিন্তু, কেমন? হ্যাঁ, আর তুমি চিন্তা করো না, আজকালের মধ্যে টাকা পেয়ে গেলেই আমরা সবাই মিলে ঈদের শপিং করতে যাব। এবার আমি আর কিছুতেই চাই না যে প্রত্যেক বছরের মতো এই বছরের ঈদেও আমার ছেলে মেয়েরা কষ্ট পাক। আমি চাই ওরা যেন খুব হাসি খুশিতে ঈদ কাটাতে পারে। এই বলে রাকেশ কাজে বেরিয়ে পড়ে। কিরে, তুই আজকে আবার কাজে এলি যে? প্রচন্ড গরম পড়েছে বলে মিস্ত্রিরা কাজ করবে না বলছে তো। সবাই বলছে ঈদের পর কাজ করবে। সবাই যে টাকা নিয়ে তো বাড়ি চলে গেল। তুই তোর হিসাবটা বুঝে নে, তারপর একেবারে ঈদের পরেই কাজে আসিস। না মালিক, এখন ঈদের 5-6 দিন বাকি, আর আমি ওই 5-6 দিন কাজ করতে চাই। ছেলে মেয়েদের জামা কাপড় কেনার জন্য আমার অনেক টাকা দরকার। আমি ঈদের আগের দিন আপনার কাছ থেকে টাকা নেব। গরমের কথা ভাবলে তো হবে না, আমাকে আমার পরিবারের কথা চিন্তা করতে হবে। ঠিক আছে ঠিক আছে, তোর যেটা ভালো লাগে তাই কর, আর আমার কিছু বলার নেই। রামলালের কথা শুনে রাকেশ কাজ করা শুরু করে দেয়। কিন্তু প্রচন্ড গরমের মধ্যে কাজ করতে গিয়ে রাকেশ হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে পড়ে। কিন্তু সেখানে তাকে সাহায্য করার মতো কেউ ছিল না, সেই জন্য সে সেখানেই মৃত্যুবরণ করে। স্বামীর এরকম মৃত্যুর পর পিয়ালি খুবই দুশ্চিন্তায় পড়ে। সে তার 2 ছেলে মেয়েকে নিয়ে একেবারে অসহায় হয়ে পড়ে। কিন্তু তার বাচ্চারা অনেক ছোট হওয়ায় বাবা হারানোর কষ্টটা বোঝার মতো ক্ষমতা তাদের ছিল না। মা, আমাদের ঈদের জামা প্যান্ট কবে কিনে দেবে? আমি আমার বন্ধুদের মতো জিন্সের প্যান্ট কিনবো, আমাদেরকে কিনে দেবে না? বলো না। বল্টু, তুই এখনো ভাবছিস যে মা আমাদের নতুন জামা প্যান্ট কিনে দেবে? আমি জানি আমরা মাকে যতবারই জামা প্যান্ট কেনার কথা বলবো, মা আমাদের মিথ্যা কথা বলবে। আমাদের এবছরও পুরানো ছেঁড়া ফাটা জামা পরেই ঈদ কাটাতে হবে। হ্যাঁ, তুই ঠিক বলেছিস দিদি, সবাই নতুন নতুন জামা পরে ঘুরে বেড়াবে। তুই আর আমি পুরানো ছেঁড়া জামা পরে বাড়ির বাইরেও বেরোতে পারবো না। সবাই ঈদের দিন ভালো ভালো খাবার খাবে, আর মা আমাদের জলে সেমাই ফুটিয়ে সেমাই সেদ্ধ করে খাওয়াবে শুধু। আমরা তোমাকে জামা প্যান্ট কিনে দিতে বলবো না মা, কারণ আমাদের আর মিথ্যা কথা শুনতে ভালো লাগছে না। ছেলে মেয়ের মুখে এমন কথা শুনে পিয়ালির চোখে জল চলে আসে। সে তার ছেলে মেয়েদের দুঃখ কষ্ট এভাবে দেখতে পারে না। রাকেশ যেখানে দিনমজুরের কাজ করত, তার মালিক রামলালের কাছে গিয়ে পিয়ালি রাকেশের পারিশ্রমিকের টাকাটা দিতে বলে। কিন্তু রামলাল পিয়ালিকে কোনো টাকা দিতেই রাজি হয় না।
তোমার বরের কোনো টাকাই আমার কাছে বাকি নেই। ও মারা যাওয়ার আগেই আমার থেকে সব টাকা নিয়ে নিয়েছিল। যাও যাও এখান থেকে যাও, আমার মাথা খারাপ করো না এই গরমে। এমনিতেই মাথা গরম আছে, আরো গরম হয়ে যাচ্ছে। পিয়ালি ভালো করেই বুঝতে পারে রামলাল তাকে মিথ্যা কথা বলছে। পিয়ালি কি করবে কিছুই বুঝতে পারে না। সে মনের দুঃখে বাড়ির দিকে হাঁটা শুরু করে। মার্কেটের উপর দিয়ে হেঁটে যাওয়ার সময় সে দেখে চারিদিকটা যেন নতুন করে সেজে উঠেছে। মার্কেটের মধ্যে প্রচুর জামা কাপড়ের দোকান বসেছে। সকলে নিজের পরিবারের সঙ্গে আনন্দ করে পছন্দের জামা কাপড় কিনছে। এই দেখে পিয়ালির চোখে জল চলে আসে। না, আমি আমার ছেলে মেয়েদের কোনোভাবেই কষ্ট দিতে পারবো না। রাকেশের এটাই ইচ্ছে ছিল, এবারের ঈদটা যাতে আমাদের ছেলে মেয়েরা আনন্দ করে কাটাতে পারে, ওদের যেন কোনো কষ্ট না হয়। আমি রাকেশের ইচ্ছেটা পূরণ করেই ছাড়বো। আমাকে অন্য কোনো কাজ খুঁজতে হবে। পিয়ালি কাজের সন্ধান করতে করতে রুমির বাড়িতে কাজ পায়, কিন্তু প্রথম দিনই রুমির ব্যবহারে সে প্রচন্ড পরিমাণে হতাশ হয়। সেদিন থেকেই সে রুমির বাড়িতে মন দিয়ে কাজ করা শুরু করে দেয়। পরের দিন সকালবেলা। কি রে, আমার ব্রেকফাস্ট কোথায়? আমি প্রত্যেকদিন সকাল 9টায় বাড়ি থেকে বেরোই। সকাল 9টার আগে আমার সামনে যেন ব্রেকফাস্ট রেডি হয়ে যায়। ম্যাডাম, আপনি রোজা করেননি? আমি তো ভেবেছিলাম আপনি রোজা আছেন, সেই জন্য আমি আপনার জন্য ব্রেকফাস্ট রেডি করিনি। আমি পিঙ্কির ব্রেকফাস্ট রেডি করে ওকে খাইয়ে দিয়েছি। না, আমি রোজা করি না। ঠিক আছে, কাল থেকে আমার ব্রেকফাস্ট রেডি করবি আর আমার মেয়েকে রেডি করে স্কুলে নিয়ে যাবি। আর শোন, আমি তোকে কিছু টাকা দিচ্ছি। পিঙ্কি কয়েকদিন ধরে শপিং করতে যাবে বলে কান্নাকাটি করছে, কিন্তু আমার একটুও সময় হচ্ছে না। তুই ওকে নিয়ে শপিং করতে যাবি, ওকে ওর পছন্দের জামাগুলো কিনে দিবি। আর হ্যাঁ, কত টাকা কি খরচ হলো আমি কিন্তু হিসাব নেব, একটা টাকাও যেন এদিক ওদিক না হয়। রুমির কথা শুনে পিয়ালি মনে মনে ভাবে, এটাই ভালো সময়। ম্যাডামকে যদি একটু সাহায্য করতে বলি, তাহলে কি ম্যাডাম আমাকে সাহায্য করবে না? আমাকে যদি ম্যাডাম অল্প করে কিছু টাকা দিত, তাহলে আমি আমার ছেলে মেয়েদের জন্য নতুন জামা কাপড় কিনতে পারতাম। একবার ম্যাডামকে বলেই দেখি। ম্যাডাম, আমি আপনাকে কিছু বলতে চাই। আসলে এবারের ঈদের দিন আমার ছেলে মেয়েদের। পিয়ালির কথা শেষ হওয়ার আগেই রুমির ফোনটা বেজে ওঠে। এই, আমার একটা দরকারি ফোন আসছে, দাঁড়া আমি আসছি। এই বলে রুমি সেখান থেকে চলে যায়। পিয়ালি তার মনের কথা রুমিকে বলতে না পেরে মনে মনে খুবই চিন্তায় পড়ে। ছেলে মেয়েদের কথা মনে পড়লেই তার চোখে শুধুই জল চলে আসে। রুমির মেয়ে পিঙ্কি তার কাছে এসে বলে, আন্টি, তোমার কি হয়েছে? তুমি কাঁদছো কেন? তুমি মাকে কিছু বলতে যাচ্ছিলে তো, কিন্তু মায়ের ফোন চলে এলো বলে তুমি কিছু বলতে পারোনি। তুমি আমাকে বলো না। না পিঙ্কি, এগুলো তোমাকে বলা জিনিস নয়। না, আমাকে বলো না, আমি শুনতে চাই। তুমি তো আমার ভালো আন্টি, বলো। আসলে আমার বাড়িতে তোমার মতোই আমার দুটো ছেলে মেয়ে আছে, কিন্তু ওদেরকে ঈদের জামা কাপড় কিনে দেওয়ার মতো সামর্থ্য আমার নেই। সেই নিয়েই আমি একটু চিন্তায় আছি। এমন সময় রুমি সেখানে এসে পিয়ালির কথা শুনতে পায়। পিয়ালি, এসব কি হচ্ছে? তোর যখন সাহায্যের প্রয়োজন ছিল তুই আমাকে বললি না কেন? তুই আমার বাচ্চা মেয়েকে এসব কেন বলতে চাইছিস? আজকের পর থেকে আমি যদি দেখেছি আমার মেয়েটাকে তুই উল্টো পাল্টা কোনো কথা বলছিস, তাহলে আমি তোকে কাজ থেকে তাড়িয়ে দেব। আর পিঙ্কি, তুমি যাও এখান থেকে। আমাকে ক্ষমা করে দিন ম্যাডাম, আমি আর কখনো এমন করব না। রুমি কিছু না বলে সেখান থেকে চলে যায়। এভাবেই পিয়ালির শেষ আশাটাও ভেঙে যায়। সে ভেবেছিল রুমির কাছে কিছু টাকা সাহায্য চাইবে, যাতে করে সে তার ছেলে মেয়েদের ঈদের জন্য নতুন জামা কিনে দিতে পারে। সে মন খারাপ করে আবারও কাজ করা শুরু করে। দেখতে দেখতে আরো কয়েকদিন কাটে। ঈদের আর মাত্র একটা দিন বাকি ছিল। সেদিন রুমি তার মেয়েকে বাড়িতে খুঁজে না পেয়ে খুবই ভয় পেয়ে যায়। সে কোনো কিছু চিন্তা না করে তার মেয়েকে খোঁজার জন্য পিয়ালিদের বাড়িতে আসে। আমি জানতাম আমার মেয়ে এখানেই আছে। তুই আমার মেয়েকে ফাঁসিয়ে কি করতে চাইছিলি? হ্যাঁ, বড়লোকের মেয়েকে ফাঁসিয়ে তুই টাকা আদায় করতে চেয়েছিলি, তাই না? আমার মেয়েকে এখানে কেন এনেছিস বল? আমি এখনই পুলিশকে ফোন করছি, দাঁড়া। মা, আমাকে আন্টি এখানে নিয়ে আসেনি, আমি একা একা এসেছি। এই দেখো, আমি আমার এই জামাগুলো আন্টিকে দিতে এসেছি। আন্টি, এই দেখো, আমার এই জামাগুলো নতুন নয় ঠিকই, কিন্তু এগুলো তেমন পুরানো জামাও নয়। আমি তোমাকে সাহায্য করতে চাই। এই জামাগুলো তুমি তোমার মেয়েকে দেবে। মা, তুমি তো আগে আমাকে শেখাতে আমাদের সবাইকে সাহায্য করা উচিত। আমরা তো খুশিতে ঈদ কাটাবো, আর আন্টিরা এত কষ্টে ঈদ কাটাবে। আমরা তো খুব খুশিতে ঈদ কাটাবো, আর আন্টিরা এত কষ্টে ঈদ কাটাবে ভেবে আমার খুব কষ্ট হচ্ছিল। মা,
পিঙ্কির কথা শুনে রুমি তার ভুল বুঝতে পারে। তুই আমাকে আজকে জীবনের অনেক বড় শিক্ষা দিয়েছিস রে মা। আমি যে কিভাবে এতটা নিষ্ঠুর হয়ে গিয়েছিলাম। পিয়ালি, আমাকে ক্ষমা করে দাও। এই জামাগুলো তুমি আমাকে ফিরিয়ে দাও। আর তোমরা আমাদের সাথে চলো। আর তোমরা আমার সাথে চলো। তোমাদের সবার জন্য নতুন জামা কাপড় কিনতে হবে। এই কথা শুনে পিয়ালি খুবই খুশি হয়। রুমি পিয়ালি ও তার ছেলে মেয়েদেরকে খুব ভালো ভালো জামা কাপড় কিনে দেয়। সেই সঙ্গে রুমি পিয়ালিকে ঈদ উপলক্ষে অ্যাডভান্স বেতন এবং বোনাস টাকা দেয়। এইভাবেই ঈদের দিন সবাই নতুন জামা পরে আনন্দে ঈদ পালন করে।